ডোনাল্ড লু আসছেন শুনে বিএনপি ক্ষমতার স্বপ্নে বিভোর, বলছেন ওবায়দুল কাদের। এদিকে আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, বলছেন ফখরুল। জানাবো বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন মেরুকরণ এবং সর্বশেষ জানাবো সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডোনাল্ড লু আসছেন শুনেই বিএনপি ক্ষমতার স্বপ্নে বিভোর, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবার চাঙ্গা হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসবেন বাংলাদেশে। এটা শুনেই তারা চাঙ্গা হয়ে গেছে, ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আর এই বেকুবের দল ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে। বিএনপি সব আন্দোলনই ভুয়া দাবি করে ওবায়দুল কাদের বলেন, কত নাটক করেছেন আপনারা। বিএনপি জজ মিয়া নাটক ও বাইডেনের উপদেষ্টার নামে নাটক করেছেন, আবারও নাটক শুরু করেছেন। মানুষের জনমানের নিরাপত্তায় অপশক্তির বিরুদ্ধে আবারও খেলা হবে। লন্ডন থেকে আন্দোলনের ডাক দিয়ে কোনো লাভ হবে না, পালিয়ে গিয়ে বুড়িগঙ্গার পচা পানি খেতে হবে। যাদের সঙ্গে জনগণ নেই তাদের আন্দোলন ও কর্মসূচি ভুয়া। বিএনপিও একটা ভুয়া রাজনৈতিক দল, এই ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না। তিনি বলেন, ভারতের সঙ্গে 21 বছর শত্রুতা করে লাভ হয়নি। বিএনপি শত্রুতা করে সংশয় ও অবিশ্বাস সৃষ্টি করেছিল, সে কারণে সম্পর্কে উন্নতি হয়নি। শেখ হাসিনা সে অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছেন। ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না। আমাদের শক্তির উৎস এদেশের মানুষ ও জনগণ। ভারতের কাছে আমরা বন্ধুত্ব চাই, কারণ এটা আমাদের স্বার্থই দরকার। শত্রুতা করে আমাদের ক্ষতি হয়েছে 21 বছর, আমরা সে অবস্থায় আর ফিরে যেতে চাই না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিলেন। সেই গঙ্গার পানির চুক্তি কে করেছেন? শেখ হাসিনা করেছেন, তিনি গঙ্গার পানি এনেছেন। সীমান্ত সমস্যার চুক্তি কে করেছেন? শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী করেছেন। বাংলাদেশের মতো আরেকটি বাংলাদেশ আমরা সমুদ্র পেয়েছি আদালতের মাধ্যমে। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, গতকাল পল্টনে গয়েশ্বরচন্দ্র একতরফা মিথ্যাচার করে গেছেন। গয়েশ্বরবাবু কোথায় ছিলেন এতদিন? কোথা থেকে এলেন? কোথায় পালিয়েছিলেন? ভারতে মাথায় উঠেছে গান্ধী টুপি, এখন ভণ্ডামি শুরু করেছেন আমাদের বলে ভারতের দালাল। এই অপবাদ তো আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউর রহমানের আমলে অনেক শুনেছে। নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখন ফুল আর মিষ্টি নিয়ে দূতাবাসে হাজির হয়েছিল বিএনপি নেতারা। নির্বাচনের আগে ভারতের আপ্যায়নে বিএনপি নেতা ক্ষমতার স্বপ্নে বিভোর ছিলেন, তাহলে দালালি কারা করে? সেতুমন্ত্রী নির্বাচনে 42% লোক তাদের ভোট দিয়েছে উল্লেখ করে বলেন, শেখ হাসিনা উন্নয়নের অর্জনকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের 42% ভোটার। এই নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি। উপজেলা নির্বাচন জনগণ নাকি প্রত্যাখ্যান করেছে। তাহলে 36 থেকে 40% লোক ভোট দিল, তারা কারা? তারা এই দেশের জনগণ, তারা শেখ হাসিনা উন্নয়ন অর্জনের মুগ্ধ। আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, বলছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ নিজ দেশে থেকে আমরা পরবাসী হয়েছে। আজ চিকিৎসার জন্য দেশের বাইরে গেলে বা আসলে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। আসলে দেশ কি আওয়ামী লীগ চালাচ্ছে? তারা নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। তিনি বলেন, আজ সারা দেশে কুক্ষিগত করে রাখা হয়েছে। আওয়ামী লীগ ছাড়া চাকরি হয় না। বিসিএস পাশ করার পরও চাকরি হচ্ছে না। আর চাকরির জন্য ডিএনএ টেস্ট করা হয়, তারা বিএনপি করে কি না? ফখরুল বলেন, খালেদা জিয়া শুধু নির্যাতিত নেত্রী নন, তিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। সারা জীবন যিনি দেশ ও জনগণের জন্য ত্যাগ স্বীকার করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজ প্রতিহিংসার বশবর্তী হয় তাকে বন্দী করে রাখা হয়েছে। যারা সাজা হয়েছিল 5 বছর উচ্চ আদালতে, তা 10 বছর করা হয়েছে। এরকম মামলায় অনেক জামিন পেলেও তাকে দেওয়া হয়নি। তিনি অসুস্থ, দেশ বিদেশ থেকে সবাই তার মুক্তি দাবি করলেও দেওয়া হচ্ছে না, কারণ তিনি মুক্ত হলে তার ডাকে সাড়া দেয় জনগণ সব শৃঙ্খলা ভেঙে ফেলবে, উপড়ে ফেলবে সব অন্যায় ও অবিচার। তিনি বলেন, আটক রাখা হয়েছে হাজারো নেতাকর্মীকে, অনেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালতকে দলীয় কাজে ব্যবহার করা হয়েছে। ঈশ্বর দিতে 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালত ব্যবহার করে তারা ক্ষমতা টিকে থাকতে চায়। কি নিদারুণভাবে 28 অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ বন্ধ করা হয়েছে। অন্যায় করে, জুলুম করে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করা যাবে না। আমরা যখন যুবক ছিলাম লড়াই করে এদের স্বাধীন করেছিলাম, কিন্তু আজ সে স্বাধীনতা ভুলণ্ঠিত। 2008 সাল থেকে মানুষ আর ভোট দিতে পারে না, অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সরকার আবারও ভিন্ন মোড়কে বাকশাল কায়েম করতে চায়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ওবায়দুল কাদের বলেছেন, আবার সন্ত্রাস করবেন না, তাহলে ডাবল শিক্ষা দিব। সন্ত্রাস বিএনপি করে না, আপনারা করেন। সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ জন্ম মাওলানা ভাসানীকে পিটিয়ে আওয়ামী লীগ থেকে বের করে দিয়েছিলেন। তিনি বলেন, আজ দুর্ভাগ্য যে জাতি গণতন্ত্র বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সেই অধিকার থেকে বাংলাদেশ আজ বঞ্চিত। আজ প্রতিটি জিনিসের দাম বাড়ছে, ট্রেনের ভাড়া, বাস ভাড়া, বিদ্যুৎ, পানি, গ্যাস, পানির দাম বেড়েই চলেছে। অন্যদিকে
চারদিকে লুটপাট হচ্ছে, দেশের অর্থনীতি লুটপাট হচ্ছে, ব্যাংক আজ নতুন নতুন আইন করছে লুটেরাদের স্বার্থে। মির্জা ফখরুল বলেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে, নতুন নতুন ফর্মুলা করা হচ্ছে। 7 জানুয়ারি নির্বাচন নাম ডামি নির্বাচন। ডামি নির্বাচনে গৃহপালিত দলগুলোর সঙ্গে চলে দেন দরবার। এত আসন না পেলে সে দলগুলো আবার নির্বাচন না যাওয়ারও হুমকি দেয়। তিনি বলেন, সরকার বলে তারা নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করে তাহলে এরশাদ ইয়াহিয়া কি করেছেন? তাদের আসলে কোনো লজ্জা নেই। দেশটাকে তাদের সম্পত্তি মনে করে, যেমনই চাইবে তেমনি চলবে, কিন্তু তা হবে না। জনগণ যা চাইবে সেভাবেই দেশ চলবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন মেরুকরণ। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন মেরুকরণ ঘটেছে। বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক অবস্থান থেকে ইতিবাচক অবস্থানে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই অবস্থানের বার্তা দিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আগামী 14 মে বাংলাদেশ সফরে আসছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এছাড়া বাংলাদেশে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত পিটার ডিহাসকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে নতুন রাষ্ট্রদূত হিসেবে মিলের নাম ঘোষণা করা হয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ মার্কিন সম্পর্ক নতুন মাত্রায় উপনীত হতে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে। 2018 সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচন জো বাইডেনের জয়ের পর ডেমোক্রেটরা বাংলাদেশের দিকে নজর দিতে শুরু করে। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা বাড়ে। বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানায়নি। বাংলাদেশের র্যাবের উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাবের একাধিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারের উপর রীতিমতো চাপ সৃষ্টি করা হয় এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, যদি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর বিশেষ নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে। নির্বাচনের আগে অন্তত 16 বার বিভিন্ন মার্কিন কূটনৈতিকরা বাংলাদেশ সফর করেন এবং অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নানা রকম তৎপরতা চালান। কিন্তু 28 অক্টোবরের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পাল্টে যায়। বিশেষ করে বিএনপি তাণ্ডব, জ্বালাও পোড়াও এবং সহিংসতার পর মার্কিন যুক্তরাষ্ট্র নমনীয় অবস্থান গ্রহণ করে এবং এরকম পরিস্থিতিতে বাংলাদেশে 7 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে পরিণত ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার পরেও নতুন সরকারের অভিনন্দন জানানো, অংশগ্রহণমূলক এবং অংশীদারত্বের সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেয়, যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের বার্তা দেয়। আর সেই বার্তা নিয়েই ডোনাল্ড লু নতুনভাবে বাংলাদেশ সফর করেছেন বলে জানা গেছে। নানা কারণে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নয়ন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কৌশল পরিবর্তন করেছে তার মধ্যে অন্যতম রয়েছে চাপ দিয়ে সুসম্পর্ক করা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বুঝতে পেরেছে যে বাংলাদেশকে চাপ দিয়ে সম্পর্ক উন্নয়নের কৌশল ভুল, বরং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় এগিয়ে নেওয়া সম্ভব। 2. চীনের আধিপত্য। বাংলাদেশ চীনের প্রভাব বাড়ছে এবং বাংলাদেশের অর্থনীতিতে চীন এখন অত্যন্ত শক্তিশালী অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে চীনের বলয়ে চলে যাবে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হবে বিপজ্জনক। এই কারণেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে কূটনৈতিক মহল মনে করছেন। মুসলিম রাষ্ট্রগুলোর মার্কিন বিরোধী অবস্থান, গাজা নির্বিচারে হত্যা এবং ইসরায়েলের মানবাধিকার বিরোধী তৎপরতার কারণে সারা বিশ্বের মুসলিম দেশগুলো এখন মার্কিন বিরোধী অবস্থান নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বিক্ষোভ এবং ছাত্র আন্দোলনের ঘটনা ঘটছে। এরকম বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্র উদার, গণতান্ত্রিক, প্রগতিশীল মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক রাখছে যেন সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী মুসলিম বিদেশ ছড়িয়ে না পড়ে। আর এই কারণেই বাংলাদেশ তাদের জন্য অত্যন্ত বড় প্রয়োজন। ব্যবসা বাণিজ্য। বাংলাদেশে অনেক বড় বড় ব্যবসা বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে গভীর সমুদ্র বন্দরে তেল, গ্যাস অনুসন্ধান, বিমানের জন্য নতুন ক্রায়ারক্রাফট ক্রয় সহ বাংলাদেশে এখন একটি বড় বাজারে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই বাজারকে নষ্ট করতে চায় না। এসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশল পরিবর্তন করেছে এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে সম্পর্কে ঝালিয়ে নিতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে, সড়কে খালি হচ্ছে হাজারো মায়ের কোল। এসব দুর্ঘটনার সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। দুর্ঘটনার কারণ চিহ্নিত করে সরকার বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় দাবি করে আসছে নিরাপদ সড়ক চাই। এই বিষয়ে সরকার 22 অক্টোবর নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে, যা দেশে গুরুত্বপূর্ণ সহকারে পালিত হচ্ছে। মন্ত্রী আরো বলেন, আইনে গাড়ি চালক, হেল্পার, মালিক এবং বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি সবার দায়িত্ব যথাযথভাবে বিশ্লেষণ করা হয়েছে। যেই দায়িত্ব থাকবে তার গাফিলতি হলে কি ধরনের শাস্তি হবে তার সবকিছু আইনে পরিষ্কার করা হয়েছে। আমরা চাই দুর্ঘটনা কম হোক, দুর্ঘটনা আর যেন কেউ মৃত্যুবরণ না করে। পৃথিবীর সব দেশে দুর্ঘটনা ঘটে, মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে যাতে সড়ক দুর্ঘটনা কমে সেজন্য কাজ করে যাচ্ছে। একটি আধুনিক শহরে 25% সড়ক থাকতে হয়। উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো শহরে 25% সড়ক নেই। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ঢাকাকে যানজট মুক্ত করার, সেজন্য তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, ফ্লাইওভার চালুর ঘোষণা দেন। এগুলো দৃশ্যমান হয়েছে এবং যানজট অনেকখানি হালকা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী 2018 সালে জুন মাসে 6 দফা নির্দেশনা দিয়েছিলেন। আমরা আশা করছি প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো বাস্তবায়ন হলে সড়ক
দুর্ঘটনা কমে যাবে। দুর্ঘটনা রোধের কারণ বের করার দরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত যতটা দেখেছি সড়ক দুর্ঘটনার মূল কারণ সচেতনতার অভাব। দক্ষ চালকের হাতে যাতে স্টায়ারিং থাকে আমরা সেই ব্যবস্থা করতে যাচ্ছি। ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে খেয়াল রাখছি। চালকদের প্রশিক্ষণের অভাবও দুর্ঘটনার অন্যতম কারণ। গাড়ি চালানো অবস্থায় চালকের মোবাইল ব্যবহার, অপরিকল্পিত ভঙ্গুর সড়ক, ওভার ক্রসিং, অতিরিক্ত গতি, ওভারব্রিজের স্বল্পতা, ট্রাফিক আইন অমান্য করা, ট্রাফিক পুলিশের গাফিলতিও আমরা মাঝে মধ্যে দেখি। এসব নিরাপদ সড়ক চাইলে সঙ্গে যুক্ত সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা সেমিনারের মাধ্যমে কোনো রিকমেন্ডেশন দিলে আমরা সেগুলো বিবেচনা নেব। প্রধানমন্ত্রী 6টি নির্দেশনার পর তিনি আরও 17টি নির্দেশনা দিয়েছেন। এগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ করছে। এগুলো বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেক অংশ কমে যাবে বলে আশা করছি। নিজের সড়ক দুর্ঘটনার স্মৃতি স্মরণ করে মন্ত্রী বলেন, রোড অ্যাক্সিডেন্ট আমরা সব আশা স্তম্ভিত হয়েছিল। মহান আল্লাহ আমার এক রাস্তা বন্ধ করে দিয়েছিলেন এবং এই রাজনীতির রাস্তা ওপেন করে দিয়েছিলেন। সেজন্য বোধহয় আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।